সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমি ধ্বনি পরিবর্তন নিয়ে কথা বলেছিলাম। আমরা জানি ধ্বনি পরিবর্তনকে বাংলা ব্যাকরণে দুটি পর্যায়ে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে স্বরধ্বনির পরিবর্তন প্রক্রিয়া এবং অপরটি হচ্ছে ব্যঞ্জনধ্বনির পরিবর্তন প্রক্রিয়া। গত ক্লাসে আমি স্বরধ্বনির পরিবর্তনের প্রক্রিয়া নিয়ে কথা বলেছিলাম। আজকে আমি ব্যঞ্জনধ্বনি পরিবর্তনের প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। ব্যঞ্জনধ্বনি পরিবর্তন প্রক্রিয়া নিয়ে আমরা যে প্রথম পর্যায়টি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয় কাকে বলে? ধ্বনি বিপর্যয় হচ্ছে এমন একটি প্রক্রিয়া, শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনধ্বনি যদি পরস্পর স্থান পরিবর্তন করে তাহলে আমরা তাকে বলবো ধ্বনি বিপর্যয়। আমি আবারও বলছি, শব্দের মধ্যে দুটো ব্যঞ্জনধ্বনি পরস্পর স্থান পরিবর্তন করলে তাকে আমরা বলবো ধ্বনি বিপর্যয়। যেমন আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা পরিষ্কার করতে পারি। যেমন এখানে রয়েছে ইংরেজি বাক্স এবং বাংলায় সেটি পরিবর্তিত হয়েছে বাস্ক, অর্থাৎ ক এবং দীর্ঘ দুটো ব্যঞ্জনধ্বনি পরস্পর স্থান পরিবর্তন করেছে, তাই এটাকে ধ্বনি বিপর্যয় বলা হয়। ঠিক এখানে আমরা দেখতে পাচ্ছি রিক্সা, জাপানি শব্দ রিক্সা। এখানে ক এবং দীর্ঘ দুটি ব্যঞ্জনধ্বনি পরস্পর স্থান পরিবর্তন করেছে, রিক্সা হয়ে গেছে রিক্সা। ঠিক একইভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি পিশাচ। পিশাচ শব্দটি এখানে হয়েছে পিশাচ, অর্থাৎ তালব্য এবং চ দুটো ব্যঞ্জনধ্বনি পরস্পর স্থান পরিবর্তন করেছে। এখানে দেখা যাচ্ছে লাভ পাল, দুটো ব্যঞ্জনধ্বনি এখানে পরস্পর স্থান পরিবর্তন করেছে এবং এই পুরো প্রক্রিয়াটিকে বাংলা ব্যাকরণে ব্যঞ্জনধ্বনির পরিবর্তন প্রক্রিয়ায় ধ্বনি বিপর্যয় বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যঞ্জনধ্বনি পরিবর্তন প্রক্রিয়ায় দ্বিতীয় পর্যায়টি দেখতে পাচ্ছি সমীবহন। সমীবহন কাকে বলে? শব্দ মধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে যদি পরিবর্তন হয়, আবার বলছি, শব্দ মধ্যস্থ দুটো ভিন্ন ধ্বনি বা আলাদা ধ্বনি পরস্পরের প্রভাবে যদি পরিবর্তিত হয় বা পরিবর্তন হয় তাকে বাংলা ব্যাকরণের ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়ায় সমীবহন বলা হয়। সমীবহন তিনটি পর্যায়ে হয়: প্রগত সমীবহন, পরাগত সমীবহন, অন্যান্য সমীবহন। প্রগত সমীবহন কাকে বলে? প্রগত সমীবহনে আমরা দেখব আদি অর্থাৎ পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনি অনুযায়ী পরবর্তী ব্যঞ্জনধ্বনিটি পরিবর্তন হবে, অর্থাৎ পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনি যেভাবে আছে ঠিক পরবর্তী ব্যঞ্জনধ্বনি সেভাবে আকার ধারণ করবে। যেমন চক্র, চক্র এই শব্দের মধ্যে এখানে প্রথমে রয়েছে ক, এখানে রয়েছে র বলা, পরিবর্তন হয়ে গেছে চক্র। যেমন এখানে পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনি হচ্ছে ক এবং সেই পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির প্রভাবে পরবর্তী ব্যঞ্জনধ্বনি ক হয়ে গেছে, অর্থাৎ চক্র চক্র। এখানে দেখা যাচ্ছে কক্ষ, পূর্ববর্তী ধ্বনি হচ্ছে ক এবং সেই কয়ের প্রভাবে পরবর্তী ধ্বনি কক্ষ। এখানে দেখা যাচ্ছে পদ্ম, আমরা জানি পদ্ম দ সংযুক্ত ম, পদ্ম। এই পদ্ম শব্দটি এখানে দ হচ্ছে পূর্ববর্তী ধ্বনি এবং সেটি অনুযায়ী এটা পদ্ম। ঠিক একইভাবে লগ্ন, লগ্ন, এখানে গ সংযুক্ত দন্তন, সেই পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনি হচ্ছে গ এবং সেটা প্রভাবে পরবর্তী দন্তটি গ আকার ধারণ করেছে। মানুষের উচ্চারণ করে এমনটি হয় এবং সেটাকে আমরা সমীবহনের প্রক্রিয়া প্রগত সমীবহন বলবো। যেমন পরাগত সমীবহন। পরাগত সমীবহন কাকে বলে? পরবর্তী ব্যঞ্জনধ্বনি অনুযায়ী পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনি পরিবর্তিত হলে তাকে বলা হয় পরাগত। পরা অর্থাৎ পরবর্তী ব্যঞ্জনধ্বনি যেভাবে আছে মানুষের উচ্চারণের প্রক্রিয়ার ফলে পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনি যদি সেরূপ আকার ধারণ করে আমরা তাকে বলবো পরাগত সমীবহন। যেমন তজ্জন্য, তজ্জন্য, এখানে পরবর্তী ধ্বনি হচ্ছে বর্গীয় এবং সেই বর্গীয় ধ্বনিটি অনুযায়ী এখানে খণ্ডত্বটা এখানে বর্গীয় আকার ধারণ করছে, অর্থাৎ তজ্জন্য, তজ্জন্য। ঠিক একইভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি তজ্জুকিত, তদ্ধিত। এই পরিবর্তন প্রক্রিয়াকে বলা হয় পরাগত সমীবহন। এর পরবর্তী প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি অন্যান্য সমীবহন। অন্যান্য সমীবহনের কথাটি বলতে হয় দুটো ব্যঞ্জনধ্বনি যদি পরস্পর পরিবর্তন হয়, দুটো ব্যঞ্জনধ্বনি পরিবর্তন হয়ে যাওয়াটাকে বলা হয়
অন্যান্য সমীকরণ, যেমন সত্য, এখানে আমাদের ত সংযুক্ত জ বলা, এবং এখানে সত্যটা হয়েছে পরিবর্তনের ফলে সত্য, তাহলে সত্য সত্য দুটো নিয়ে আমরা তটা এখানে তর কোনো অস্তিত্ব নেই, আমরা দেখতে পাচ্ছি এটা পুরোটাই পরিবর্তন হয়ে গেছে, পরস্পর পরিবর্তন হয়ে গেছে, সত্য হয়ে গেছে সত্য। ঠিক একইভাবে সংস্কৃত বিদ্যা প্রাকৃতিক হয়ে গেছে বিদ্যা। তাহলে এই যে এই পরিবর্তন পুরো প্রক্রিয়াটাকে আমরা সমীকরণ বলে থাকি, এবং সমীকরণের প্রক্রিয়াটি তিনটি পর্যায়ে বিভক্ত আছে, তোমরা দেখতেই পাচ্ছ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমাদের ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়ায় যে পর্যায়টি রয়েছে সেটি হচ্ছে বিষমীভবন। বিষমীভবন কাকে বলে? একটি শব্দের মধ্যে দুটো সমবর্ণ থাকলে একটি পরিবর্তনকে বলা হয় সমীভবন। আমি আবারও বলছি, একটি শব্দের মধ্যে দুটো সমবর্ণ থাকলে একটি পরিবর্তনকে, অর্থাৎ যে সমবর্ণ রয়েছে সেখান থেকে একটি পরিবর্তন হয়ে যাওয়াকে বলা হয় সমীভবন। যেমন শব্দটি শরীর, বানান আছে শরীর, কিন্তু উচ্চারণ করা হয় শরীর। মানুষের উচ্চারণ করা এমনটি হয়, মানুষ কখনো শরীর সঠিক উচ্চারণ করে না, আমরা দেখতে পাচ্ছি। আমরা অনেকেই শরীরকে শরীর বলি, শরীর যখন শরীর হয়ে যাবে তখন এটাকে বিষমীভবন বলা হয়। ঠিক একইভাবে শব্দটি আছে লাল, এবং সেটি পরিবর্তন করে হয়ে গেছে নাল। এখানে ল এবং ল দুটি সমবর্ণের একটি পরিবর্তন হলে সেটাকে বলা হয় বিষমীভবন, লাল হয়ে গেছে নাল। তাহলে এখানে শরীর থেকে শরীর, লাল থেকে নাল, এই দুটি উদাহরণ আমাদের বইয়ে দেওয়া আছে, এবং এটাকে বলা হচ্ছে বিষমীভবন। ব্যঞ্জনধ্বনি পরিবর্তনের প্রক্রিয়ায় এরপরে যে পর্যায়টি রয়েছে সেটি হচ্ছে দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জন বৃদ্ধি। দ্বিত্ব বলতে বোঝানো হয় দুইবার আসা বা দুইবার উচ্চারিত হওয়া, অর্থাৎ দ্বিত্ব শব্দের অর্থ হচ্ছে দুই। দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জন দ্বিত্বটা কাকে বলে? অনেক সময় দেখা যায় আমরা শব্দের মধ্যে জোর দেওয়ার জন্য শব্দের অন্তর্গত দুটো ব্যঞ্জনকে দুইবার উচ্চারণ করি, শব্দের অন্তর্গত একটি ব্যঞ্জনকে দুইবার উচ্চারণ করি। অর্থাৎ শব্দটি আছে এখানে পাখা, সেটি হয়ে গেছে পাক্কা। আমরা অনেক সময় জোর দেওয়ার জন্য বলি তাকে আমি পাক্কা কথা দিয়ে এসেছি। তাহলে এখানে শব্দের অন্তর্গত একটি ব্যঞ্জনধ্বনি হচ্ছে ক, এবং শব্দের মধ্যে অতিরিক্ত জোর দেওয়ার কারণে কটি দুইবার হয়েছে পাক্কা, অর্থাৎ পাকা থেকে পাক্কা শব্দটি হচ্ছে ব্যঞ্জন দ্বিত্ব বা দ্বিত্ব ব্যঞ্জন। যেমন সকাল হয়ে গেছে সকাল, অর্থাৎ সকাল শব্দের মধ্যে অন্তর্গত একটি ব্যঞ্জন হচ্ছে ক, এবং সেটি দুইবার উচ্চারিত হয়ে গেছে সকাল, অর্থাৎ সকাল থেকে সকাল, এটা হচ্ছে দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জন দ্বিত্ব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর পরের যে পর্যায়টি রয়েছে সেটি হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। আমরা জানি বিকৃতি শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন, অর্থাৎ শব্দের মধ্যে একটি ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন কোনো ব্যঞ্জন ধ্বনি এলে তাকে ব্যঞ্জন বিকৃতি বলে। আমি আবার বলছি, একটি শব্দের মধ্যে ব্যঞ্জন ধ্বনি পরিবর্তিত হয়ে নতুন কোনো ব্যঞ্জন ধ্বনি এলে তাকে আমরা বলি ব্যঞ্জন বিকৃতি। যেমন কবার শব্দটি এখানে হয়ে গেছে কপা, এখানে ছিল ব, এখানে এসেছে পরিবর্তনের ফলে ক, অর্থাৎ কবার থেকে কপার হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। যেমন এখানে ছিল দুবা, এখানে হয়েছে দুপা, অর্থাৎ ব এর ফলে এখানে ক এসেছে, তাহলে ব পরিবর্তিত হয়ে ক ধ্বনি, এই আশাটাকে আমরা বাংলা ব্যাকরণে ব্যঞ্জন বিকৃতি বলি। যেমন এখানে ছিল ধাইমা, পরিবর্তনের ফলে এখানে ধটি পরিবর্তন হয়ে এখানে দ এসেছে, অর্থাৎ ধাইমা থেকে ধাইমা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরের যে পর্যায়টি রয়েছে সেটি হচ্ছে ব্যঞ্জন চ্যুতি। ব্যঞ্জন চ্যুতি বলতে বোঝানো হয় বাংলা ব্যাকরণে একটি শব্দের মধ্যে দুটো সমবর্ণের ব্যঞ্জন ধ্বনি থাকলে একটি লোপকে বলা হয় ব্যঞ্জন চ্যুতি। আমি আবারও বলছি, একটি শব্দের মধ্যে সমবর্ণের দুটো ব্যঞ্জন থাকলে সেই সমবর্ণের দুটো ব্যঞ্জন থেকে একটি লোপ পাওয়াকে বলা হয় ব্যঞ্জন চ্যুতি। যেমন শব্দটি ছিল বৌদিদি, পরিবর্তন করা হয়েছে বৌদি, অর্থাৎ এখানে দুটো সমব্যঞ্জন হচ্ছে দ এবং দ, এবং এই দ একটি পরিবর্তনে হয়েছে বৌদি। সেভাবে একইভাবে বড় দাদা বড়দা, এই প্রক্রিয়াটিকে বাংলা ব্যাকরণের ব্যঞ্জন পরিবর্তনের প্রক্রিয়ায় ব্যঞ্জনী পরিবর্তনের প্রক্রিয়ায় ব্যঞ্জন চ্যুতি বলা হয়।
এরপরে যে পর্যায়টি রয়েছে অন্তর্ভুতি। অন্তর্ভুতি বলতে বোঝানো হচ্ছে একটি শব্দের মধ্যে একটি ব্যঞ্জনধ্বনির লোপ পাওয়াকে, একটি শব্দের মধ্যে ব্যঞ্জনধ্বনির লোপ পাওয়াকে বলা হয় অন্তর্ভুতি। আমি আবার বলছি, একটি শব্দের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনির লোপ পাওয়াকে বলা হয় অন্তর্ভুতি। যেমন শব্দটি ছিল ফাল্গুন, এটা হয়ে গেছে ফাল্গুন। এখানে যে ফাল্গুন শব্দের মধ্যে ল ছিল সেটি লোপ পেয়েছে। এখানে শব্দটি ছিল ফলাহার, এখানে পরিবর্তন করা হয়েছে ফলা। যেমন ফলাহার থেকে ফলার হওয়ার কথাটি এখানে ল হওয়ার লোপ হয়েছে এবং ফলাহার থেকে ফলার হচ্ছে অন্তর্ভুতি। এখানে শব্দটি ছিল আলাহিদা এবং পরিবর্তন করা হয়েছে আলাদা। এখানে হ ছিল, হ ধ্বনিটি লোপ পেয়েছে এবং লোপ পাওয়ার ফলে এখানে শব্দটি পরিবর্তিত হয়ে আলাদা হয়েছে, অর্থাৎ আলাহিদা থেকে আলাদা হচ্ছে অন্তর্ভুতি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যঞ্জনধ্বনি পরিবর্তনের প্রক্রিয়ায় পরবর্তী যে পর্যায়টি রয়েছে সেটিকে বলা হচ্ছে অভিশ্রুতি। এবং অভিশ্রুতি বোঝার জন্য আমাদের অপরিহিতি সম্পর্কে জানা থাকতে হবে। আমি স্বরধ্বনির পরিবর্তন প্রক্রিয়ায় অপরিহিতি সম্পর্কে কথা বলেছিলাম। আমরা জানি অপরিহিতি হচ্ছে এমন একটি প্রক্রিয়া, পরের ইকার বা উকার যদি আগে চলে আসে অথবা সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝে ইকার বা উকার আসে, তাহলে আমরা সেটাকে বলছি অপরিহিতি। আমি আবার বলছি, দ্রুত উচ্চারণের কারণে অথবা অন্য কোনো কারণে শব্দের মধ্যে পরের ইকার বা উকার আগে উচ্চারিত হলে অথবা সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝে ইকার বা উকার আসলে আমরা সেটাকে অপরিহিতি বলি। এবং অপরিহিতির থেকে এর পরবর্তী যে ধাপটা আসে সেটা হচ্ছে অভিশ্রুতি। অভিশ্রুতি যে কাজটা হয় অপনিহিতির ফলে আসা, অর্থাৎ পরের ইকার বা উকার থাকলে সেটা অপনিহিতির ফলে চলে আসে, অর্থাৎ অপনিহিতির ফলে আসা ইকার বা উকার হয়ে যায় অভিশ্রুতিতে একার এবং রস্যকার হয়ে যায় ওকার। অর্থাৎ অপনিহিতির ফলে আসা ইকার অভিশ্রুতিতে পরিবর্তিত হয়ে একার ধারণ করে এবং রস্যকার অভিশ্রুতিতে এসে ওকার ধারণ করে। আশা করি উদাহরণের মাধ্যমে তোমরা বিষয়টি খুব সহজে বুঝতে পারবে। তাহলে আমরা উদাহরণ দেখি। শব্দটি আছে করিয়া, অপনিহিতির পরে হয়েছে কইরা, অর্থাৎ বরুন্দ্র এরপরে এখানে রস্যিকা রয়েছে, অপনিহিতির পরে সেই রশ্মি ক্ষেত্রে এখানে চলে এসেছে অর্থাৎ কইরা, এবং সেটা অভিশ্রুতি গিয়ে হয়েছে করে। অর্থাৎ আমি আগে বলেছিলাম বাংলা ব্যাকরণে একটা বিষয় হচ্ছে রশ্মি থাকলে একার হয় এবং রস্যকার থাকলে প্রায়শ ওকার হয়। যেমন এখানে অপনিহিতি করে আসা কইরা এখানে করে। ঠিক একইভাবে শুনিয়া, শুইনা, শুনে, এখানে শুনিয়া শব্দটি থেকে অপনিহিতির পরে এখানে রস্যিকারটা পরেরটা এখানে আগে উচ্চারিত হয়েছে এবং হয়েছে শুইনা এবং অভিশ্রুতিতে সে রস্যিকারের পরিবর্তে এখানে একার হয়েছে শুনে। ঠিক একইভাবে হাটুয়া, হাওটা, হেঁটো, এখানে আমরা দেখতে পাচ্ছি হাটুয়া শব্দের মধ্যে ট এর পরে রয়েছে রস্যকার এবং অপনিহিতির পরে সেই রস্যকার পরে রস্যকার এখানে আগে এসেছে হাওটা এবং অভিশ্রুতিতে হয়েছে হেঁটো। এখানে রস্যকার যেটা ছিল এখানে রস্যকার থাকলে ওকার হয় এবং হাওটা থেকে হেঁটো। ঠিক একইভাবে মাছুয়া, মাওসা, মেচো, এই পুরো প্রক্রিয়াটিকে বলা হচ্ছে অভিশ্রুতি। এবং এই অভিশ্রুতি প্রক্রিয়াটি প্রায়শ পরীক্ষায় আসে। আমি আগে বলেছিলাম অপনিহিতি এবং অভিশ্রুতি হচ্ছে ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়া, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া। এই দুটো থেকে প্রশ্ন হয়। তাহলে আমি বলতে চাচ্ছি অপনিহিতির পরে আসা ইকার এবং রস্যকার যদি পরিবর্তিত হয়ে রস্যিকার যদি একার উচ্চারিত হয় এবং রস্যকার যদি ওকার উচ্চারিত হয়, তাহলে সেই প্রক্রিয়াটিকে বাংলা ব্যাকরণের ব্যঞ্জনধ্বনির প্রক্রিয়ায়, ব্যঞ্জনধ্বনির পরিবর্তনের প্রক্রিয়ায় অভিশ্রুতি বলা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি কারো সমস্যা থাকে তাহলে অপনিহিতির বিষয়টা যদি আরেকবার দেখো এবং অপনিহিতির বিষয়টা দেখে যদি অভিশ্রুতিতে আসো তাহলে তোমাদের কাছে বিষয়টা সহজ হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে যে আমাদের পর্যায়টি রয়েছে সেটি হচ্ছে রকার লোপ, অর্থাৎ গোবিন্দকার লোপ। একটি শব্দের মধ্যে গোবিন্দ
লোপ হলে সেটাকে বলা হয় রকার লোপ, অর্থাৎ ভ বিন্দু র টা পরিবর্তিত হলে সেটা আমরা রকার লোপ বলবো। যেমন এখানে আছে তর্ক, তর্কর মধ্যে এখানে র্যাপ আছে, র্যাপ বলতে আমরা বুঝি বন্ধুর, এবং তর্ক এখানে হয়ে গেছে তর্ক। করতে করতে এখানে ভূমিন্দর ছিল, সেটা লোপ পেয়ে এখানে তটা যুক্ত হয়েছে করতে। মারলো মারলো, অর্থাৎ রকার লোপ হয়ে পরবর্তী যেটি ধ্বনি থাকে সেটি যুক্ত হয়, এবং সেটা হলে আমরা সেটাকে রকার লোপ বলি। অর্থাৎ রকার লোপ বলতে বোঝানো হচ্ছে একটি শব্দের মধ্যে রকার র থাকলে গোবিন্দ থাকলে সেটা লোপ হবে এবং পরবর্তী ব্যঞ্জনটি যুক্ত হবে, এবং যুক্ত হলে সেটাকে আমরা রকার লোপ বলবো। এরপরে আমরা যে পদ্ধতি দেখতে পাচ্ছি হকার লোপ। একটা শব্দের মধ্যে হ ধ্বনিটি থাকলে সেটি পরিবর্তিত হয়ে যে আকার ধারণ করে সেটাকে আমরা বলি হকার লোপ। যেমন এখানে দেখা যাচ্ছে পুরোহিত, পুরোহিত শব্দের মধ্যে এখানে পুরোহিত শব্দ থেকে মানুষের উচ্চারণ করে এটা হয়েছে পুরুষ, অর্থাৎ এই হটা লোপ হয়েছে। এখানে দেখা যাচ্ছে গাহিল, গাহিল শব্দ মধ্যে এখানে হ আছে, সেটা হয়ে গেছে এখানে গাইল। যেমন এখানে শব্দটি আছে আল্লাহ, আল্লাহ শব্দটি থেকে হ লোপ হয়ে মানুষের উচ্চারণ করা হয়েছে আল্লাহ, আমরা অনেকে আল্লাহ বলি, অর্থাৎ আল্লাহ থেকে আল্লাহ হয়ে যাওয়াটা হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যঞ্জনী পরিবর্তনের প্রক্রিয়ায় এর পরবর্তী পর্যায়টি অর্থাৎ শেষ পর্যায়টি রয়েছে অশ্রুতি ও বশ্রুতি। অশ্রুতি ও বশ্রুতি। এখন অশ্রুতি ও বশ্রুতি কাকে বলে বিষয়টা আমরা একটু দেখি। শব্দের মধ্যে পাশাপাশি দুটো স্বরধ্বনি থাকলে যদি এই দুটো স্বর মিলে একটি দ্বিস্বর অর্থাৎ যৌগিক স্বর না হয়, তবে এই স্বর দুটোর মধ্যে উচ্চারণের সুবিধার জন্য একটি ব্যঞ্জনের মতো অন্তস্থ য় অর্থাৎ ইংরেজিতে ওয়াই বা অন্তস্থ ব ইংরেজিতে ডব্লিউ উচ্চারিত হয়। এই অপ্রধান ব্যঞ্জনধ্বনিটিকে বলা হয় ইয়শ্রুতি ও বশ্রুতি। বিষয়টাকে আমি সহজ করে ব্যাখ্যা করলে যেটা হয়, আমরা জানি একটি শব্দের মধ্যে পাশাপাশি দুটো স্বরধ্বনি থাকলে তারা দুটো মিলে যৌগিক স্বরধ্বনি হয়। আমি আবার বলছি, যেমন একটু খেয়াল করো, বই শব্দটি, আমরা বই শব্দটিকে ভাঙলে আমরা পাই ব যুগ অ যুগ রস্ব ই, বই। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো স্বরধ্বনি পাশাপাশি অবস্থান করেছে, অর্থাৎ অ যুগ রস্বী এই দুটি স্বরধ্বনি একসাথে অবস্থান করেছে, এবং এটাকে বলা হয় যৌগিক স্বরধ্বনি। এরূপ বাংলা ব্যাকরণে যৌগিক স্বরধ্বনি আছে 25টি। আবার বলছি, যৌগিক স্বরধ্বনি বলতে বা দ্বিস্বরধ্বনি বলতে বা সন্ধিক্ষর বলতে বা একাক্ষর বলতে যেটিকে বোঝানো হয় একটি শব্দের মধ্যে পাশাপাশি যদি দুটো স্বরধ্বনি থাকে, সেই দুটো স্বরধ্বনির মিলনকে বলা হয় যৌগিক স্বরধ্বনি বা দ্বিস্বরধ্বনি। এরূপ বাংলা ব্যাকরণে 25টি যৌগিক স্বরধ্বনি বা দ্বিস্বরধ্বনি রয়েছে। সেই 25টি যৌগিক স্বরধ্বনি বা দ্বিস্বরধ্বনি যদি কোনোটি পর্যায়ে না পড়ে, সেটিকে সেই সময় অশ্রুতি এবং বশ্রুতি কথাটি চলে আসে। অর্থাৎ আমরা জানি দুটো স্বরধ্বনি, একটা শব্দের মধ্যে দুটো স্বরধ্বনি পাশাপাশি অবস্থান করলে সেটা মিলে যৌগিক স্বরধ্বনি হবে। যদি সেটা না হয় তবে এই স্বর দুটোর মধ্যে উচ্চারণের সুবিধার জন্য একটা অন্তস্থেয়ের মতো ধ্বনি আসে, অর্থাৎ ইংরেজিতে ওয়াই এর মতো ধ্বনি আসে, আবার অন্তস্থ ব এর মতো ধ্বনি আসে, এবং সেটাকে বলা হচ্ছে অশ্রুতি বশ্রুতি। অর্থাৎ দুটো স্বর ধ্বনি মিলে যৌগিক স্বরধ্বনি হয়। যদি সেটি না হয় তাহলে স্বর দুটোর মধ্যে উচ্চারণ সুবিধার জন্য অশ্রুতি এবং বশ্রুতি আসে। উদাহরণের মাধ্যমে আমি বিষয়টা পরিষ্কার করছি। যেমন মা যুগ আমার, এখানে স্বর আ এবং স্বর আ দুটো মিলে যৌগিক স্বরধ্বনি হওয়ার কথা, কিন্তু যৌগিক স্বরধ্বনি না হয়ে যখন হবে না তখন এখানে অন্তস্থীয় ধ্বনিটি আসবে, অর্থাৎ মা যুগ আমার মায়া মা। ঠিক একইভাবে যা যুগ আ, এখানে আমরা দেখতে পাচ্ছি স্বর আ এবং স্বর আ দুটি হচ্ছে স্বরধ্বনি, এবং দুটো স্বরধ্বনি মিলে যৌগিক স্বরধ্বনি হওয়ার কথা, এবং সেটি যদি না হয়, সেটি না হয়ে এখানে এসেছে
যা, যুগ ও অন্তঃস্থীয় আকার অর্থাৎ যাওয়া, এটি হচ্ছে অশ্রুতি এবং বশ্রুতি। আশা করি অশ্রুতি এবং বশ্রুতি তোমরা বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলা ব্যাকরণে ধ্বনি পরিবর্তনের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমি দুটো ক্লাসের মাধ্যমে আশা করি বিষয়টি তোমাদেরকে বুঝাতে পেরেছি। তারপরে যদি তোমাদের কোনো প্রকার সমস্যা থাকে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানালে আমি সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা প্রায়শই দেখি আমাদের পাবলিক বা সরকারি পরীক্ষার মধ্যে ধ্বনি পরিবর্তন থেকে এক বা দুটো প্রশ্ন সবসময় হয়ে থাকে। আশা করি তোমরা ধ্বনি পরিবর্তনের চ্যাপ্টারের উপর গুরুত্ব দিলে এখান থেকে তোমরা একটা বা দুটো প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আশা করি সবাই ক্লাসটি ভালোভাবে উপভোগ করতে পেরেছ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ধ্বনি পরিবর্তনের ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই সবার জন্য দোয়া করবে। সবার প্রতি শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।